তার কুলাঙ্গার পুত্র জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, তার কুলাঙ্গার পুত্র জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। দর্শক দেখতে পাচ্ছেন রাশেদ প্রধানকে হামলা করেছে বিএনপি কর্মীরা। রাশেদ প্রধানের খারাপ অবস্থা হয় মৃত্যু হতে পারে। দেশনেত্রী এদিকে তারেক রহমানকে গালাগালি করার অপরাধে রাশেদ প্রধানের খারাপ অবস্থা করেছে আজ বিএনপি কর্মীরা। রাশেদ প্রধানের উপর আক্রমণ করে গণধুলাই করে এই নিয়ে সারা দেশেই জামাত বিএনপির সংঘর্ষ শুরু হয়েছে। আমাদের আমি মানে চুম্মা বাবা কি জন্য একটা পাগলের নাম বললেন? সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে, তাকে চাইলে কি তারেক রহমান সাহেব গ্রেপ্তার করাইতে পারতো না? কোন পাগল কোন ছাগল কি বললো তারেক রহমানকে নিয়ে? এটা যদি আপনারা সাংবাদিকরা আলোচনায় আনতে যান তাহলে ওইসব পাগলে দেখবেন পাগলামি বেড়ে যাবে এবং আপনাদেরকে কামড় দেবে। রাশেদ প্রধান কে? কোনো দল আছে নাকি বাংলাদেশে? তারেক রহমানকে যখন কুলাঙ্গার বলে গালি দিল রাশেদ প্রধান, এবং এই বিষয়ে যখন রাশেদ প্রধানকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তারেক রহমানকে কুলাঙ্গারের বাচ্চা বলে কেন গালি দিলেন, তার উত্তরে রাশেদ প্রধান বলল জনগণ এটা বলতে চাচ্ছে, আমি জনগণের পক্ষ থেকে এই কথাটা বলে দিয়েছি। আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে আমি এই মুহূর্তে বিরোধী দলে আছি, আমি রাজপথের মানুষ, সংসদের মানুষও না। খুবই আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে বর্তমান রাশেদ প্রধানের বাসায় গিয়ে হামলা চালায় বিএনপির জনগণ। জুতা ফেকা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছুই। ইভেন রাশেদের বাড়ির প্রত্যেকটা ইট পর্যন্ত খুলে নেওয়ার হুমকি দেয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের অ্যাকশনে আজ রাশেদ প্রধানের খারাপ অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন গতকালকে রাশেদ প্রধান তারেক রহমানকে নিয়ে সরাসরি অনেক গালাগালি করেছিল, কুলাঙ্গার বলেছিল, এমনকি বেগম খালেদা জিয়াকে নিয়েও কথা বলেছিল। আজকে আমরা দেখতে পারি নতুন একটা পরিস্থিতি হয় এবং সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি হয় বিএনপি কর্মীদের অ্যাকশনে। অন্যদিকে জাতিসংঘ কিন্তু এখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয়। তারেক রহমান বিপদে পড়ে এই নিষেধাজ্ঞায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন। জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা শিক্ষা দিয়েছে নিজেদের ভিতরে, প্রত্যেকটা মানুষের অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস, সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের বর্তমান সরকার যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে সরকারের অংশ, গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎ সাহস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান থেকে। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত দিতে জানি। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গর শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয় তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায় তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। বক্তব্য দেওয়ার কিছু নাই। গণভোটকে এই সরকার মানতে চায় না, এটা আমরা সবাই বুঝে গেছি। ৭০ ভাগ মানুষ যেই গণভোটে হার পক্ষে বক্তব্য রেখেছে, প্রস্তাবনা দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, ভোটও দিয়েছে, সেই ৭০ ভাগকে এই মুহূর্তে বিএনপি সরকার মানতে চাইছে না, জনাব তারেক রহমান মানতে চাইছে না। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতো কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কি নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন, এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দরকার নাই। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি ৩ বছর আগে
ইন্তেকাল করা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, আজকের যে আলোচনার বিষয়বস্তু করণীয়। আমাদের আমি মানে ওই যে চুম্মা বাবা কি জন্য একটা পাগলের নাম বললেন, সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে, তাকে চাইলে কি তারেক রহমান সাহেব গ্রেপ্তার করাইতে পারতো না? কোন পাগল কোন ছাগল কি বললো তারেক রহমানকে নিয়ে, এটা যদি আপনারা সাংবাদিকরা আলোচনায় আনতে যান তাহলে ওইসব পাগলের দেখবেন পাগলামি বেড়ে যাবে এবং আপনাদেরকে কামড় দেবে। রাশেদ প্রধান কে? জাকপা কোনো দল আছে নাকি বাংলাদেশ? আমি চিনতেছি না রাশেদ প্রধান কাকে, চিনতেছি না। এই তোমরা কেউ জাকপার নাম জানো? আপনি বললেন 11 দলীয় জোট, ওই জোটে 2-1টা দল ছাড়া আপনি মনে হয় নিজেও কোন কোন দল আছে আপনি জানেন না, আমরা অনেকজন জানি না। এদিকে এই যে শত শত লোক আছে, আপনি হাত উঁচু করলে এটা বলতে পারবে না যে 11 দলীয় জোটে কোন কোন দল আছে। এই 11 দলীয় জোট আর কি দল বললেন? জাকপা। এই দল নাম সম্বন্ধে আমার মনে করেন আমাদের এই তোমরা কেউ জাকপার নাম জানো? এই দল সম্বন্ধে মানুষের ধারণা নাই। আর এই দলের কোন নেতা কি বললো, এখন তারেক রহমান সাহেবকে নিয়ে কতজন কত কথা বলতে পারে, এটা তারেক রহমান সাহেব তো শোনার প্রয়োজন মনেই করেন না, তারেক রহমান সাহেবের নেতাকর্মীরা ওটা শোনার প্রয়োজন মনে করে না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন পাগল নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর ছাগল নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে তো দেশ পরিচালনা করা যাবে না। এখন কোন পাগল কোন ছাগল কি বললো তারেক রহমানকে নিয়ে, এটা যদি আপনারা সাংবাদিকরা আলোচনায় আনতে যান তাহলে ওইসব পাগলের দেখবেন পাগলামি বেড়ে যাবে এবং আপনাদেরকে কামড় দেবে। কি জন্য একটা পাগলের নাম বললেন, সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে, তাকে চাইলে কি তারেক রহমান সাহেব গ্রেপ্তার করাইতে পারতো না? পারতো। তাকে চাইলে কি ছাত্রদল যুবদল বিএনপির নেতাকর্মীরা শারীরিকভাবে অ্যাসাল্ট করতে পারতো না? পারতো। আমি শুধু এতটুকু বলি যে আমাদের নেতা এত বেশি দয়ালু এবং মানবিক, আমাদেরকে এমনভাবে কোলঠাসা করে রেখেছে যে কোনোভাবে কোনো মানুষের উপরে, মানুষ যা যা বলে যে বলতে থাকবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু মানুষের উপরে কোনোভাবে জুলুম করা যাবে না। তবে একটা লিমিটেশন পর্যন্ত দেখা হবে, সেটার পরবর্তীতে বোঝা যাবে। প্রশাসন যদি কাউকে গ্রেপ্তার করে থাকে, সরকারকে ষড়যন্ত্রের ভিত্তিতে ফালানোর জন্য সর্বদাই একটা গ্রুপ চেষ্টা করে যাচ্ছে। আপনি নিজেও দেখেছেন যে আওয়ামী লীগের হয়ে কিভাবে প্রশাসন ইউজ হয়েছে। তারা তো চাকরি থেকে চলে যায় নাই, তারা তো গ্রেপ্তারও হয় নাই, তারা তো রয়েছে। তারা কিছু জায়গায় হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু লোককে হয়তো অ্যারেস্ট করে, কিন্তু সরকারের নজর আবার আসলে সেটা সাথে সাথে জামিন হয়ে যায়। আমাদের আমি মানে ওই যে চুম্মা বাবা, উনি লেখে যতটুকু নিয়ে যান ততটুকু বলতে পারেন, তারপরে আর পারে না। এটা উনার কথা কিনা আমি জানি না, হয়তো বা কোনো এজেন্ডা ওনাকে লিখে দিয়েছে, ততটুক্ষণ পর্যন্ত উনি বলে, উনি ওই লিখিত কপি যতদিন পর্যন্ত পাবে ততদিন পর্যন্ত এগুলা বলতে থাকবে। যতদিন পরে ওনার লিখিত কপি দেওয়া বন্ধ হয়ে যাবে ততদিন পরে উনি আর এটা বলবে না। কারণ তারা নিজেরাই তো জুলাই সনদে সই করে নাই, তারা নিজেরাই জুলাই সনদে সই করেছে 12ই ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পরে। একজন ধর্ষক যদি বলে যে ধর্ষণের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, সেটা তো হয় না। ঠিক একই রকম হয়ে গেছে আপনি যার কথা বললেন তার প্রেক্ষাপটটা আর কি। এদের দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পথে। কারণ তারেক রহমান সাহেব বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর ধরে ধরে আমরা সেটা বাস্তবায়ন করবো। যে আমরা এমন এক রাজনৈতিক আলোচনার গভীরে যাব যেখানে ধন্যবাদ জানাতে হচ্ছে এমন কিছু ব্যক্তিকে যাদের কর্মের ফল হয়তো আমাদের ভাবনার চেয়েও গভীর। আজ আমরা ধন্যবাদ জানাবো জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান তারেক রহমান এবং সেই সাথে শেখ হাসিনাকেও। শুনতে অবাক লাগছে দর্শক, তাই না? যাদের আদর্শের মেরু আলাদা, যাদের রাজনীতি দা কুমড়ার সম্পর্ক, তাদের কেন আজ এক কাতারে এনে ধন্যবাদ দিতে হচ্ছে? কেন এই অদ্ভুত ধন্যবাদ? কারণগুলো হয়তো আপনাদের অবাক এবং স্তম্ভিত করে তুলবে। তাই কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। দর্শক, সাম্প্রতিক সময় দেশের রাজনীতিতে বাক স্বাধীনতা এবং প্রতিবাদের ধরন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এই গত পরশুদিন বিশেষ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের তারেক রহমানকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য এবং তার প্রতিক্রিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামনে নিয়ে এসেছে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। আজ আমরা এই বিষয়গুলোকে বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে এই ঘটনাগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে আমূল পরিবর্তন করে দিতে যাচ্ছে। প্রথমে ধন্যবাদ দিতে চাই রাশেদ প্রধানকে। তাকে ধন্যবাদ দেওয়ার কারণ 11 দলীয় জোটের নতুন রাজনীতির আসল মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য। এই জোট গলা ফাটিয়া পরিবর্তনের কথা বলে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়, অথচ তাদের নেতারাই 5 আগস্টের পর থেকে রাজনীতিতে যত ধরনের অশ্রাব্য গালাগালি এবং উস্কানিমূলক বক্তব্য আর মব ভায়োলেন্স ছড়িয়ে দিচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। দর্শক, বাক স্বাধীনতার মানে কি শুধুই অশ্লীল গালাগালি করা? বট আইডি দিয়ে সামাজিক মাধ্যমে হুমড়ি খেয়ে গালাগালি দেয়া আর উস্কানি দেয়াই কি আমাদের আজকের রাজনীতি?
এগুলো কি আসলে রাজনীতি না পরিকল্পিত উস্কানি, যাতে সরকার এর বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নিলেই তাদের বাকস্বাধীনতা হরণের চেষ্টা এবং স্বৈরাচারী আচরণের ট্যাগ সহজেই দিয়ে দেয়া যায়? জামাত হয়তো নিজেদের নামে এই ধরনের গালাগালি করতে পারে না, কিন্তু তাদের জোটের নামধারী নেতাদের দিয়ে পরিকল্পিতভাবে একের পর এক গালাগালি এবং মব সৃষ্টি করে সরকারকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে এবং হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। কই এক্ষেত্রে তো জামাত বা জামাতের আমির কোনো ধরনের প্রতিবাদ করছে না তার শরিকদের সম্পর্কে, বা তিনি বলছেন না তার শরিকদের এই ধরনের গালাগালি বা উস্কানি দেয়া থেকে বিরত থাকতে। বোঝা যাচ্ছে বিরোধী দলের ভাবখানা এমন যে এই গালাগালি আর হুমকি ধামকিতে আগামী ৩-৬ মাসের মধ্যে সরকার গদি ছেড়ে দৌড়াবে। তারা বুঝে গেছে বিএনপি হয়তো গন্ডারের চামড়া হয়ে গেছে। ভদ্র ভাষায় বাক স্বাধীনতার চর্চা করলে এই সহনশীল সরকার কোনো রেসপন্স দেখাবে না। প্রফেসর ইউনূসকে ফাঁসাতে অভাবনীয় চেষ্টা, নেপথ্যে আছে বিএনপি। কিন্তু সুখবর হচ্ছে ডক্টর ইউনূসকে কেউ কিছু করতে পারবে না। দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, দেশটাকে নিষেধাজ্ঞার আবেদন, কত কিছু, কিন্তু না, ইউনূস কিছু করতে পারবে না। প্রথমে বলি যে ইউনূসের সাথে যে লন্ডন সমঝোতা হয়েছিল, যে লন্ডন কেলেঙ্কারি, সেই সমঝোতা শুরুতেই বিএনপি মানছে না। ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা কথা ছিল এবং বিচার বিভাগ স্বাধীন করা থেকে শুরু করে গুম অধ্যাদেশ, ইউনূস আমলের যে অধ্যাদেশগুলো সেগুলো বহাল রাখবে, এরকম অনেক প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, যেই চুক্তির ফলে বিএনপি ক্ষমতায় এসেছে বা ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতা দিয়েছে। কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের সাথেও প্রতারণা করছে। ডক্টর ইউনূসের সেই অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ বিএনপি তো পাশ করেই নাই। বিএনপি তাদের মন মতো অথবা বিএনপি তাদের প্রভুদের কথা মতো যা করার করেছে। ইউনূসকে এখানে প্রভু মানে নাই এবং ইউনূসকে যতটুকু সম্মান দেওয়ার কথা ছিল তাও দেয়নি। রাষ্ট্রপতি বানানোর একটা উদ্যোগ, চেষ্টা, চিন্তা প্রথম দিকে ছিল, কিন্তু এখন সেই চেষ্টা বিএনপি আর করছে না। এই জায়গায় উল্টা ডক্টর ইউনূসকে চাপে রেখে, মানে ইউনূসের সাথে যেহেতু বিএনপি ইন্টারন্যাশনাল বিশ্বাসঘাতকতা করেছে, এ কারণে বিএনপি চিন্তা হচ্ছে যে ইউনূসকে চাপে রাখবো, দৌড়ের উপর রাখবো। বিএনপি কি আর, ইউনূস কি আর করবে? ইউনূস যখন দেখবে যে আরে আমার তো জেলে যাওয়ার অবস্থা, তখন লন্ডনে কি সমঝোতা হয়েছিল ওগুলোতে ইউনূস মনে আনারই সাহস পাবেন না, ওটাকে মনে করবেন একটা দুঃস্বপ্ন, বিলাসিতা। তখন ইউনূস চুপ হয়ে হয় দেশ ছাড়ার চেষ্টা করবেন বা বিএনপি যা বলবে তাদের কাছে সাবমিসিভ হয়ে থাকার চেষ্টা করবেন। বিএনপি এখন এই নীতিতে এগোচ্ছে, কিন্তু না, পারবে না। দেখেন, এখন পর্যন্ত এস্টাবলিশমেন্টের একটা বড় অংশ কিন্তু ইউনূসপন্থী। প্রশাসনের সব জায়গায় বিএনপি এখন পর্যন্ত তাদের মতো করে সাজাতে পারেনি, ইউনূসের সেট আপে চলছে। এছাড়া এই যে প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা যাই বলেন না কেন, এরা ইউনূসকে ছেড়ে একদম বিএনপির করে লাভ দিয়ে উঠবে এটা কখনোই হবে না। এমনকি বিএনপির যে প্রধান শক্তি মার্কিন লবি, আমেরিকার যে হেজিমনি অথবা মার্কিন ডিপ স্টেট। প্রিয় দর্শক, জ্বালানি সংকটকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে আমাদের সামনে যেসব ঘটনার উদ্ভব হচ্ছে সেগুলোকে সামনে রেখে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠতেই পারে। যেমন ধরুন, এই সংকটের পেছনে সরকারের দায় আসলে কতটা, সংকট নিরসনের জন্য সরকার আসলে কতটা উদ্যোগী ভূমিকা পালন করেছে, অথবা সরকার নিজে কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করছে কিনা, গোপন করলে তার পেছনের কারণগুলো আসলে কি, অথবা সরকারকে বিপদে ফেলতে বিশেষ কোনো শক্তি ষড়যন্ত্রের জাল বুনছে কিনা, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা ফেলে সরকার ভয়ঙ্কর কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে কিনা, বিশেষ কোনো খেসারত দিতে হবে কিনা, অথবা এই সংকটের সাথে বা এই ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক বিশেষ কোনো শক্তি সম্পৃক্ত রয়েছে কিনা। আমি বেশ কয়েকটি ঘটনা পরপর আপনাদের সামনে উল্লেখ করছি, আপনারা নিজেরাই এই প্রশ্নগুলোর যৌক্তিকতা উপলব্ধি করতে পারবেন। ধরুন, গত 5 এপ্রিল আমাদের বহুল বিতর্কিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন, মানে বৈঠক করলেন। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্নের জবাবে বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি যে চুক্তির আওতায় বাংলাদেশকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়। এমন দাবি যারা করছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও একটু খোলাসা করে বলার চেষ্টা করলেন, রাশিয়ার তেলের উপরে আরোপিত নিষেধাজ্ঞা বৈশ্বিকভাবে প্রযোজ্য, সত্য কথা এটি, এবং প্রয়োজনীয় অনুমোদন থাকলে ওই নিষেধাজ্ঞার কারণে কোনো বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তির কারণে নয়, অর্থাৎ তেল যদি আনতে না পারি সেটি শুল্ক চুক্তির কারণে নয়। মন্ত্রী আরও বলছিলেন যে জ্বালানি আমদানির বিষয়ে কোনো বাধ্যতামূলক শর্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তিতে নেই। আচ্ছা, ধরে নিলাম তার কথা সত্য, কিন্তু
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং রাশেদ প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনা ঘটে এবং রাশেদ প্রধানের বক্তব্যে যা যা বলেছে এইসব দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বিএনপির বিভিন্ন কার্যক্রমকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।